শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি AKM শহীদুল হক। জানাবো আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আরেক হত্যা চেষ্টা মামলা। জানাবো আজ নয় কাল করে দিন পার করছেন শেখ হাসিনা, কতদিনই বা এভাবে থাকবেন ভারতে। এবার জানাবো আবারও নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশে ডাক দিয়েছেন বিএনপি। এবং সর্বশেষ জানাবো রাজধানীর বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহীর 4 দিনের রিমান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি AKM শহীদুল হক। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি দাবি করেন পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। এদিকে রিমান্ড শেষে শহীদুল হককে আজ বুধবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, দমনপীড়ন ও উস্কানিমূলক কর্মকাণ্ডে শহীদুল হকের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ম অনুযায়ী আদালতকে জানানো হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হবে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্য দিয়ে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তী আইজিপি হওয়া বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতে সমাবেশে সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সে সম্পর্কে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ও টক শোতে আত্মস্বীকৃতির বয়ান দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট ও জিজ্ঞাসাবাদে জড়িত এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের সময় বাসা থেকে তাঁরই লেখা পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন নামে একটি বই নিয়ে আসেন। সেই বইটি ঘেটেছেন। যে কেউ বইটি পড়লে তাকে আত্মস্বীকৃত পুলিশ কর্মকর্তা হিসেবে ভাববেন। ওই কর্মকর্তা আরও বলেন, তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন। পুলিশের তৎকালীন হাইকমান্ডারকে নানা আন্দোলন দমনে উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন, টকশোতে কথা বলেছেন। তিনি এসব স্বীকার করেছেন বলে দাবি করেন ওই কর্মকর্তা। এছাড়া শহীদুল হক বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তা করতে এসব করেছি। সাবেক পুলিশ কর্তা হিসেবে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার ভোকাল হতে বলা হয়েছিল বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত 3রা সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হককে উত্তরার 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন 4 সেপ্টেম্বর সকাল 7:30টার দিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন করে রিমান্ড অনুমতি চেয়ে আদালতে সোপর্দ করা হয় তাকে। রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 7 দিনের রিমান্ড শেষে আজ বুধবার সকালে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাজিদ বোস্তামিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের 1 মাস পূর্ণ হয়েছে গত 8 সেপ্টেম্বর। দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যা 7:30টায় এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 6 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত 9 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। 11 বছর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গোলাম মোহাম্মদ রাব্বানী ওরফে নয়ন বাঙালির উপর হামলার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 10 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করেছেন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালতে ভুক্তভোগীর মা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেছা হক বাদী হয়ে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ দেন। এই মামলায় অপর আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভোলা 3 আসনের সাবেক এমপি সুর নবী শাওন, ঢাকা 6 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা, কুমিল্লা 11 আসনের সাবেক এমপি মজিবুর হক, সাবেক ডিবি প্রধান কৃষ্ণপদ রায়, সৈয়দ বজলুর করিম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, শাহবাগ থানার সাবেক ওসি নাসির ও মুকিবুল হকের সহকারী আলমগীর কবির মজুমদার। এছাড়া আরও গত 20 থেকে 30 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে জানা যায় 2013 সালের 22 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে বিএনপি দলীয় কর্মসূচি শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেস ক্লাব থেকে শাহবাগের দিকে অগ্রসর হলে মৎস্য ভবনের মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে পুলিশ বাহিনী ভুক্তভোগী নয়ন বাঙালির উপর অতর্কিত হামলা চালায়, যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। সকল গণমাধ্যমে একযোগে প্রকাশিত হয়েছে। বর্তমানে নয়ন বাঙালি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশে কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলার বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই বিষয়ে কথা বলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বললেও এই 3 জনের কেউ নির্দিষ্ট করে বলেননি কবে, কখন, কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনা হবে। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যাবর্তন চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেছেন। রবিবার তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি সম্পাদিত হয় 2013 সালে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাবর্তন সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শুধু আইনের ভিত্তিতে প্রত্যাপনের বিষয়টি বিবেচিত হলেও ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে, তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, 2013 সালের চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইলে কি ভারত তাকে ফেরত দিতে বাধ্য, নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন? দিল্লি ভিত্তিক আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি বলেন, হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে প্রত্যাপন করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক। তবে তিনি বলেন, হাসিনাকে বাংলাদেশ ফেরত নেওয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগে বিচারের জন্য, যেমন ব্যাপক হত্যাকাণ্ড। এ ধরনের অভিযোগ প্রত্যাবর্তন চুক্তিতে রাজনৈতিক অভিযোগ হিসাবে গণ্য করা হয় না। শেখ হাসিনা ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে আছেন। তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কী করতে চায় সেটা পরিষ্কার নয়। প্রত্যাপনের প্রক্রিয়া কী? প্রত্যাপন চুক্তির প্রক্রিয়া সম্পর্কে চ্যাটার্জি বলেন, সাধারণত যে দেশ একজন আসামিকে ফেরত চাইছে তারা প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ পাঠায়। মন্ত্রণালয় এই বিষয়ে মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে, তিনি বলেন। চ্যাটার্জি আরও বলেন, তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে এবং দেখবে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায় কিনা। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাবর্তন করা বা না করার বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে কয়েকটি বিষয় বিবেচনা করে, যেমন ম্যাজিস্ট্রেটের তদন্তের ফলাফল, কেন্দ্রীয় সরকারের অনুসন্ধানের ফলাফল, অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য। চুক্তির 31 নম্বর ধারায় প্রত্যাবর্তন আবেদনের প্রত্যাখ্যান করার পক্ষে কারণগুলো বলা হয়েছে। যদি অভিযোগগুলো রাজনৈতিক হয় তাহলে চুক্তির 7 নম্বর ধারার অধীনে ম্যাজিস্ট্রেট অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আর 29 নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যাবর্তন প্রক্রিয়া আটকে দিতে পারে যদি তারা মনে করে অভিযোগগুলো রাজনৈতিক। তবে অপহরণ, বেআইনিভাবে আটক, সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ইত্যাদি অপরাধ রাজনৈতিক অপরাধ হিসাবে গণ্য করা হবে না বলে চ্যাটার্জি জানিয়েছেন। তিনি বলেন, কাজে বাংলাদেশ যুক্তি দেখাতেই পারে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো এই ছাড়ের মধ্যে পড়ে।
অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক নয়। তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সুপারিশ হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।